বাংলার মাটি থেকে সত্যি শুরু হয়ে গেছে এক নতুন রাজনৈতিক ঝড়, নাকি আমরা সবাই এমন এক গল্পের মধ্যে ঢুকে পড়েছি যা আমাদের বিশ্বাস করানোর জন্যই তৈরি করা হয়েছে? একদিকে নরেন্দ্র মোদী বলছেন গণতন্ত্র বিপদের মুখে, ফলের পরেই খুলবে ফাইল। অন্যদিকে অমিত শাহ হুঁশিয়ারি দিচ্ছেন ভয়ে চড়া ভোট দিন, আর ঠিক সেই সময়ে চুপচাপ নীরবে ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ নাম। তাহলে আসল প্রশ্নটা কোথায়? গণতন্ত্র কি সত্যিই হুমকির মুখে, নাকি আমাদের চোখের সামনে এক নতুন ধরনের রাজনৈতিক খেলা চলছে, যেখানে ভয় দেখিয়ে আশা বিক্রি করা হচ্ছে আর পারসেপশনকে বাস্তবের থেকেও বড় করে তোলা হচ্ছে? 2021-এর মতো আবারও কি তৈরি হচ্ছে এক নিশ্চিত জয়ের গল্প, যার শেষটা একেবারে অন্যরকম হতে পারে? আর যদি সত্যি প্রায় 90 লক্ষের বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে এই নির্বাচনে কারা ভোট দেবে? আর তার থেকেও বড় প্রশ্ন, কারা ভোট দিতেই পারবে না? এই লড়াইটা কি শুধুই দল বনাম দল, নাকি এটা এখন গণতন্ত্র বনাম নীরবতার লড়াই? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব বাংলার রাজনীতিতে আসলে কি চলছে, আর সেই সত্যটা আপনার আমাদের ভবিষ্যৎকে কোথায় নিয়ে যেতে পারে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। বাংলার মাটিতে কি সত্যি শুরু হয়ে গেছে এক নতুন রাজনৈতিক ঝড়, নাকি এই শব্দগুলো শুধু নির্বাচনের আগে তৈরি করা এক আবেগ ঘন কৌশল? এই প্রশ্নটাই এখন ঘুরছে প্রতিটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। কারণ গত কয়েকদিন ধরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সভা করেছেন, তখন তার ভাষণের মধ্যে বারবার ফিরে আসছে একটাই সুর: বাংলায় গণতন্ত্র বিপদের মুখে। আর এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি দায়ী করেছেন তৃণমূল সরকারকে। তার বক্তব্যে উঠে এসেছে এমন এক ছবি যেখানে ভোট মানে সহিংসতা, বিরোধীদের কণ্ঠরোধ, আর প্রশাসন নাকি একদম দলীয় নিয়ন্ত্রণে চলে গেছে। তিনি এমনকি এটাও বলেছেন যে বাংলায় গণতন্ত্রের মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এই একটি বাক্যই আসলে তার পুরো প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, কারণ এখানে তিনি শুধু একটি রাজনৈতিক অভিযোগ করছেন না, বরং মানুষের আবেগের গভীরে আঘাত করার চেষ্টা করছেন। সাধারণ মানুষের কাছে গণতন্ত্র মানে শুধু ভোট নয়, এটা তার নিজের কণ্ঠস্বর, নিজের নিরাপত্তা, নিজের অস্তিত্ব। আর সেই জায়গাটাতেই আঘাত করলে মানুষের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, আর সেই অস্থিরতাকেই রাজনৈতিক শক্তিতে পরিণত করার চেষ্টা দেখা যাচ্ছে এই প্রচারে। একই সঙ্গে তার ভাষণে বারবার একটি শব্দ ফিরে আসছে, টিএমসি গুনস, এবং তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন নির্বাচনের পর তাদের আর লুকোনোর কোনো জায়গা থাকবে না। এই ধরনের বক্তব্য নিছক রাজনৈতিক আক্রমণ নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা, যেখানে প্রথমে একটি ভয়ের পরিবেশ তৈরি করা হয়, তারপর সেই ভয় থেকে মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ সমস্যাটিও তিনি চিহ্নিত করছেন, আবার নিজেকেও সেই সমস্যার সমাধান হিসেবে তুলে ধরছেন। এই কৌশলটা নতুন নয়, কিন্তু এখনো অত্যন্ত কার্যকর। কারণ মানুষ যখন ভয় পায়, তখন সে স্বাভাবিকভাবে এমন একজন নেতার দিকে ঝুঁকে পড়ে যিনি তাকে নিরাপত্তার আশ্বাস দেন। এই একই সুর আরো তীব্রভাবে শোনা যাচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে। তিনি একেবারে সরাসরি ভাষায় বলেছেন, ভয় ছড়া ভোট দিন, তৃণমূলকে উগড়ে ফেলুন। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে তিনি শুধু পরিবর্তনের কথা বলছেন না, বরং উচ্ছেদের কথা বলছেন, যা আরো বেশি আক্রমণাত্মক এবং আবেগপ্রবণ। তার বক্তব্যে উঠে আসছে অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা, দুর্নীতি, কাটমানি, এমন সব ইস্যু যেগুলো শুধু রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জাতীয় স্তরে মানুষের আবেগকে নাড়া দিতে পারে। এইভাবে একটি রাজ্য নির্বাচনকে ধীরে ধীরে জাতীয় ইস্যুর সাথে যুক্ত করার চেষ্টা স্পষ্ট হয়ে উঠছে, যাতে ভোটের গুরুত্ব আরো বাড়ানো যায়। এই পুরো প্রচারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হচ্ছে পরিবর্তন। মোদী এবং শাহ দুজনেই দাবি করছেন যে বাংলায় পরিবর্তনের ঢেউ চলছে। মানুষ আর বর্তমান সরকারকে চায় না, এবং এবার বিজেপি 100-র বেশি আসন পাবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, এই পরিবর্তনের ঢেউ কি সত্যি বাস্তব, নাকি এটি একটি পারসেপশন তৈরি করার চেষ্টা? কারণ রাজনীতিতে পারসেপশন অনেক সময় বাস্তবের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে পরিবর্তন আসছে, তাহলে সেই বিশ্বাসই ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে পারে। আর তাই এই ধরনের দাবি শুধু রাজনৈতিক আত্মবিশ্বাস নয়, বরং এটা একটি কৌশল, যাতে কর্মীরা আরো উৎসাহিত হয়, ভোটারদের মধ্যে জয়ের ধারণা তৈরি হয়, আর যারা এখনো সিদ্ধান্ত নেয়নি তারাও সেই দিকে ঝুঁকে পড়বে। তবে এই পুরো ছবির আরো একটা দিক রয়েছে, যেটা নিয়েও প্রশ্ন তোলা জরুরি।
সত্যি কি বাংলায় গণতন্ত্র এতটাই বিপদের মুখে যতটা বলা হচ্ছে? সত্যি কি সহিংসতা আর দুর্নীতি একমাত্র বাস্তবতা, নাকি এই চিত্রটা কিছুটা বাড়িয়ে দেখানো হচ্ছে নির্বাচনের স্বার্থে? কারণ প্রতিটি নির্বাচনের আগে তো প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে একটি ন্যারেটিভ তৈরি করে। একদিকে বিজেপি বলছে বাংলা বাঁচাও, অন্যদিকে তৃণমূল বলছে বাংলাকে বাইরের প্রভাব থেকে বাঁচাও। অর্থাৎ লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা ন্যারেটিভের। কারণ গল্পটা মানুষ বেশি বিশ্বাস করবে সেটাই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করতে পারে। আর এই পুরো প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের মনস্তত্ত্ব। এখানে দুইটি আবেগকে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে, ভয় এবং আশা। একদিকে দেখানো হচ্ছে সমস্যা, সংকট, বিপদ, অন্যদিকে দেখানো হচ্ছে সমাধান, উন্নয়ন, নিরাপত্তা। দুইয়ের মিশ্রণেই তৈরি করছে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা, যা সাধারণ মানুষের মনে দ্রুত প্রভাব ফেলতে পারে। মানুষ যখন ভয় পায় তখন সে পরিবর্তন চায়, আর যখন তাকে আশা দেখানো হয় তখন সে সেই পরিবর্তনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত হয়। এই মনস্তাত্ত্বিক সমীকরণটাই এই প্রচারের মূল ভিত্তি। আজ বাংলার রাজনীতি দাঁড়িয়ে আছে এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে। একদিকে বহু বছরের শাসন, অন্যদিকে পরিবর্তনের দাবি। একদিকে স্থিতিশীলতার প্রশ্ন, অন্যদিকে নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি। মোদী এবং শাহ বলছেন এবার বাংলা বদলাবে, কিন্তু বাস্তব সিদ্ধান্তটা নেবে বাংলার মানুষই। তারা কি এই পরিবর্তনের ডাককে গ্রহণ করবে, নাকি তারা বর্তমান ব্যবস্থার উপর আস্থা রাখবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ। এবার যদি আমরা পেছনে ফিরে দেখি, দেখব ঠিক একই রকম ভাবে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই একের পর এক সভা করে এমন এক রাজনৈতিক আবহ তৈরি করেছিলেন যেখানে বিজেপির জয়কে প্রায় নিশ্চিত হিসেবেই তুলে ধরা হচ্ছিল। তাদের ভাষণে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল আসল পরিবর্তন এবার হবে, দিদি বিদায় নিচ্ছেন, 2রা মের পর বাংলার নতুন পথে হাঁটবে, এই ধরনের শক্তিশালী আত্মবিশ্বাসী বার্তা। নরেন্দ্র মোদী তার একাধিক সভায় দাবি করেছিলেন যে বাংলায় মানুষ তৃণমূল সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে এবং ডবল ইঞ্জিন সরকার এলে উন্নয়নের গতি বহুগুণ বেড়ে যাবে। তিনি এমনকি এই কথাও বলেছিলেন যে 2রা মে ফলাফল ঘোষণার দিনই বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হবে। তাঁর ভাষণের মধ্যে বারবার উঠে এসেছিল আসছে পরিবর্তন এবং দিদি যাচ্ছে, এই স্লোগানগুলো, যা কার্যত বিজেপির প্রচারে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে অমিত শাহ আরো অনির্দিষ্টভাবে আসন সংখ্যার হিসেব দিয়ে দাবি করেছিলেন বিজেপির 200-র বেশি আসন জিতবে। তিনি প্রায় প্রতিটি জনসভায় এই সংখ্যাটা উল্লেখ করে বলতেন 200-র পার বিজেপি, এবং এটাকে শুধু একটি অনুমান হিসেবে নয় বরং একটি নিশ্চিত ফলাফল হিসেবে উপস্থাপন করতেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে বিজেপি শুধু ভালো ফল করবে না, বরং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। দুই নেতার বক্তব্য মিলিয়ে তখন যে ন্যারেটিভ তৈরি হয়েছিল সেটি ছিল বাংলায় তৃণমূল সরকারের পতন অভিসম্ভাবী এবং বিজেপি আসছে নতুন শাসক হিসেবে। এই আত্মবিশ্বাসী প্রচারই সেই সময়ে বিজেপির নির্বাচনী কৌশলের অন্যতম বড় দিক হয়ে উঠেছিল, যা ভোটারদের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে হয়ে উঠছিল উল্টো। 200+ আসন নিয়ে তৃতীয়বার সরকার গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলকে ঘিরে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে আলোচিত হচ্ছে, দুর্নীতি, স্কুল নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং সেই সূত্রে গ্রেফতার হওয়া প্রভাবশালী নেতাদের প্রসঙ্গ বারবার টানা হচ্ছে। বিরোধীরা দাবি করছে যে এই ঘটনাগুলো প্রমাণ করে প্রশাসনের ভেতরে গভীরভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এই অভিযোগের সঙ্গে যুক্ত রয়েছে টাকা লেনদেন, চাকরি বিক্রির মতো বিষয়, যা মধ্যবিত্ত এবং চাকরি প্রার্থীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি করতে পারে। এরপরেই আসে কাটমানি এবং স্থানীয় স্তরে দুর্নীতির অভিযোগ। অনেক এলাকায় অভিযোগ করা হয় যে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে টাকা দিতে হয় বা স্থানীয় নেতাদের মাধ্যমে যেতে হয়। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করে এবং এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করে, তবুও বিরোধীরা এটাকে একটা বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে, কারণ এটা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে জড়িত। আরেকটি বড় অভিযোগ হলো রাজনৈতিক সহিংসতা এবং ভয়ের পরিবেশ। বিরোধী দলগুলোর দাবি ভোটের সময় বা তার আগে বিরোধী কর্মীদের উপর হামলা হয়, তাদের কাজ করতে বাধা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে মানুষ নাকি ভয় পেয়ে খোলাখুলি মত প্রকাশ করতে পারে না। এই অভিযোগকে সামনে রেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রায় গণতন্ত্রের বিপদের মুখে এই বক্তব্য দেন। যদি এই ধারণা ভোটারদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে, তাহলে তো ভোটের আচরণে বড় পরিবর্তন আনতে পারে।
আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে কিছু হাই প্রোফাইল অপরাধ বা স্থানীয় ঘটনার ভিত্তিতে বিরোধীরা দাবি করছে যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এই ধরনের অভিযোগ সাধারণ মানুষের নিরাপত্তা বোধকে প্রভাবিত করে, যা ভোটের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশের অভিযোগও একটি বড় রাজনৈতিক ইস্যু। বিরোধীরা বলছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে এবং সরকার নাকি এ বিষয়ে কঠোর নয়। এই বিষয়টি শুধু নিরাপত্তা নয়, বরং পরিচয়, সংস্কৃতি এবং সম্পদের বন্টন নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে, যা অনেক ভোটারের মনে প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি তুষ্টিকরণ রাজনীতি বা এপিয়াসমেন্টের অভিযোগও বারবার শোনা যাচ্ছে। বিরোধীরা দাবি করছে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে খুশি করার জন্যই সরকার বিশেষ সুবিধা দিচ্ছে। এই অভিযোগ অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি সরাসরি সামাজিক বিভাজনের প্রশ্নকে সামনে নিয়ে আসে এবং নির্বাচনের আবেগকে প্রভাবিত করতে পারে। অবশেষে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে টানাপোড়েনও একটি ইস্যু। কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্বের কারণে কিছু প্রকল্প ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না, এমন অভিযোগ করা হচ্ছে। বিরোধীরা বলছে এর ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর শাসক দল বলছে কেন্দ্রই বঞ্চনা করছে। এই দ্বন্দ্ব ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই অভিযোগগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো এমন বিষয় যা মানুষের দৈনন্দিন জীবন, নিরাপত্তা, ভবিষ্যৎ এবং আত্মসম্মানের সাথে জড়িত। তাই এগুলোর প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়ার সম্ভাবনা থাকে। তবে শেষ কথা বলবে ভোটাররাই, তারা এই অভিযোগগুলো কতটা বিশ্বাস করছেন আর কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটাই নির্ধারণ করবে ফলাফল। তৃণমূল সরকারকে ঘিরে যে অভিযোগগুলোর কথা বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে শুধু কয়েকটি প্রচলিত ইস্যু বললেই ছবিটা সম্পূর্ণ হয় না, বরং গোটা রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে গেলে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে আনা জরুরি, যেগুলো এই বিতর্ককে আরো গভীর করে তোলে এবং ভোটের বাক্সে প্রভাব ফেলতে পারে। প্রথমেই আসে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ভূমিকা। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একাধিক তদন্তে তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের নাম জড়িয়ে পড়েছে। এই বিষয়টি বিরোধীরা একটি বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে শুধু দুর্নীতির অভিযোগ নয়, বরং একটা বড় ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে দুর্নীতি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গোটা ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছে। এই ধারণা যদি ভোটারদের মনে শক্তভাবে বসে যায়, তাহলে সেটার প্রভাব সরাসরি নির্বাচনের ফলাফলে পড়তে পারে। এরপরেই আসে দল বনাম সরকার বিভাজনের প্রশ্ন। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে যে প্রশাসন আর শাসক দলকে আলাদা করে দেখা যায় না। স্থানীয় স্তরে সরকারি অফিস, পুলিশ বা ব্লক প্রশাসন সবকিছুতেই নাকি দলীয় প্রভাব কাজ করে। এই অভিযোগটা খুব সূক্ষ্ম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। কেউ যদি মনে করেন যে তার সমস্যা সমাধানের জন্য তাকে রাজনৈতিকভাবে সংযুক্ত থাকতে হবে, তাহলে সেই ধারণা ভোটের সময় বড় ভূমিকা নিতে পারে। নারীর নিরাপত্তা এবং নির্দিষ্ট ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জনমত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ঘটনার রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় স্তরে আলোচিত হয়েছে এবং বিরোধীরা সেগুলিকে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করেছে। এই ধরনের ইস্যু সংখ্যায় কম হলেও আবেগের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, কারণ এটি সরাসরি নিরাপত্তা এবং সামাজিক পরিবেশের প্রশ্ন তুলে ধরে। অর্থনৈতিক অসন্তোষ, বিশেষ করে বেকারত্ব এবং শিল্প বিনিয়োগের অভাব, এই বিষয়টিও আলোচনায় আরও স্পষ্টভাবে থাকা উচিত। বিরোধীরা দাবি করে যে রাজ্যে পর্যাপ্ত শিল্পায়ন হচ্ছে না, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, ফলে যুব সমাজের মধ্যে বাড়ছে হতাশা। যদিও শাসক দল তাদের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের কথা তুলে ধরে, তবু এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, যুবকদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় অনেক ভোটার তাদের সিদ্ধান্ত বদলাতে পারেন। কেন্দ্র রাজ্য সংঘাত এখানে একটা বড় ফ্যাক্টর। শুধু প্রকল্প বাস্তবায়নের সমস্যা নয়, বরং এই সংঘাতকে রাজনৈতিকভাবে বঞ্চনা বনাম অধিকারের লড়াই হিসেবে তুলে ধরা হচ্ছে। একদিকে রাজ্য সরকার বলছে কেন্দ্র তাদের প্রাপ্য অর্থ বা সুবিধা দিচ্ছে না, অন্যদিকে বিরোধীরা বলছে রাজ্য সরকারি প্রকল্পগুলো ঠিকভাবে বাস্তবায়ন করছে না। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে সাধারণ মানুষ কি বিশ্বাস করবে, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একই সঙ্গে বহিরাগত বনাম বাঙালি ন্যারেটিভটাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শাসক দল প্রায়ই বিরোধীদের বাইরে শক্তি হিসেবে তুলে ধরে, আর বিরোধীরা নিজেদের জাতীয় শক্তি হিসেবে উপস্থাপন করে। সংঘাতটা শুধু রাজনীতি নয়, এটা পরিচয় এবং আত্মপরিচয়ের প্রশ্নে গিয়ে দাঁড়ায়, যা ভোটের সময় আবেগকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। এর পাশাপাশি সামাজিক প্রকল্প এবং সুবিধাভোগীদের বাস্তব অভিজ্ঞতাও এই আলোচনায় গুরুত্বপূর্ণ, কারণ একদিকে যেমন দুর্নীতির অভিযোগ রয়েছে, অন্যদিকে অনেক মানুষ আবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। এই দুই বিপরীত অভিজ্ঞতার মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, সেটাই আসলে ভোটের সময় সিদ্ধান্তকে জটিল করে তোলে। কেউ যদি ব্যক্তিগতভাবে সুবিধা পেয়ে থাকেন, তাহলে তিনি হয়তো অভিযোগগুলোকে ততটা গুরুত্ব দেবেন না। আবার কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন, তাহলে তার কাছে অভিযোগগুলো অনেক বেশি বাস্তব মনে হবে। সবশেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভোটারের মনস্তত্ত্ব। শুধু ইস্যু থাকলেই হয় না,
মানুষ সেই ইস্যুগুলোকে কিভাবে গ্রহণ করছে সেটাই আসল। কেউ দুর্নীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন, কেউ আবার স্থিতিশীলতা বা পরিচয়ের প্রশ্নকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মানসিকতার পরিবর্তনটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভোটের ফলাফল কোন দিকে যাবে। সব মিলিয়ে এই বিষয়গুলো যোগ করলে তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর চিত্রটা অনেকটা বেশি পূর্ণাঙ্গ হয়ে ওঠে। এটা এখন আর শুধু অভিযোগের তালিকা থাকে না, বরং একটা জটিল রাজনৈতিক বাস্তবতা হয়ে দাঁড়ায়, যেখানে সত্য, পারসেপশন, অভিজ্ঞতা এবং আবেগ সবকিছু মিলিয়ে তৈরি করে ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এই পুরো রাজনৈতিক লড়াইয়ের মাঝে আরেকটি বিষয়ের নীরবে অথচ অত্যন্ত গভীরভাবে প্রভাব ফেলছে বাংলার নির্বাচনের সমীকরণ, আর সেটি হলো ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ওরফে এসআইআর বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া। সরকারিভাবে এই প্রক্রিয়ার উদ্দেশ্য খুব স্পষ্ট: ভোটার তালিকাকেও আরো নির্ভুল করা, ভুয়ো নাম বাদ দেওয়া, মৃত বা স্থানান্তরিত ভোটারদের সরিয়ে ফেলা। শুনতে এটি গণতন্ত্রকে আরো শক্তিশালী করার একটি প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ, কিন্তু বাস্তবে প্রশ্নটা অন্য জায়গায়। অভিযোগ উঠছে এই এসআইআর প্রক্রিয়ায় ফলে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মোটামুটি 90 থেকে 91 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে। একটু পরিষ্কার করে বললে শতাংশ হিসেবে প্রায় 11 থেকে 12% ভোটার কমে গেছে। শুধু সংখ্যার দিক থেকেই নয়, এই বাদ পড়ার নামগুলোর সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রেই দাবি করা হচ্ছে প্রান্তিক মানুষ, শ্রমজীবী, গ্রামীণ বাসিন্দা বা যাদের নথিপত্র সবসময় আপডেট থাকে না, তাদেরই নাম বেশি বাদ পড়ছে। এখানেই বিষয়টা শুধুমাত্র প্রশাসনিক থাকে না, এটা সরাসরি রাজনৈতিক হয়ে ওঠে। কারণ যদি একজন নাগরিক ভোটার তালিকায় নিজের নামই খুঁজে না পান, তাহলে তার কাছে গণতন্ত্র শব্দটার অর্থই বদলে যায়। ভোট দেওয়ার অধিকারটাই যদি প্রশ্নের মুখে পড়ে যায়, তাহলে গণতন্ত্রের অস্তিত্ব নিয়ে তো প্রশ্ন উঠবেই। ঠিক যেভাবে নরেন্দ্র মোদী তার ভাষণে গণতন্ত্র বিপদের মুখে কথাটা তুলে ধরেছেন, সেই বক্তব্য তখন এক নতুন মাত্রা পায়। অন্যদিকে বিরোধীরা বলছেন এটা নিছক এক টেকনিক্যাল এবং প্রশাসনিক ভুল নয়, বরং পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করে বলছে যে গোটা প্রক্রিয়াটি নিয়ম মেনেই করা হচ্ছে, তবুও মাটির স্তরে তৈরি হওয়া সন্দেহ এবং ক্ষোভকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই এসআইআর কি সত্যি ভোটার তালিকাকে আরো স্বচ্ছ করছে, নাকি অজান্তেই বা ইচ্ছেকৃতভাবে কিছু মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মানুষগুলো ভোট দিতে পারবে না, তাদের নীরবতাকে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে না? কারণ রাজনীতিতে শুধু যারা ভোট দেয় তারা নয়, যারা ভোট দিতে পারে না তাদের সংখ্যাটাও সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভীষণ কঠিন। বাংলায় কি সত্যি পরিবর্তনের ঢেউ উঠেছে, নাকি সেই ঢেউটা আমাদের চোখে দেখানো হচ্ছে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যেটাকে গণতন্ত্র রক্ষার লড়াই বলছেন, সেটা কি বাস্তবে প্রতিফলন, নাকি রাজনৈতিক কৌশলের সবচেয়ে শক্তিশালী উদাহরণ? আর যদি সত্যি লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকে, তাহলে এই নির্বাচনের ফল কি শুধু ভোট বাক্সে নির্ধারিত হবে, নাকি সেই নীরব মানুষগুলোর অনুপস্থিতিও তার গতিপথ বদলে দেবে? আপনার কি মনে হয়, বাংলার মানুষ কি সত্যি পরিবর্তন চাইছে, নাকি তারা এখনো বর্তমান ব্যবস্থার উপরই আস্থা রাখছে? গণতন্ত্র বিপদের মুখে এই কথাটা কি বাস্তব, নাকি একটা ন্যারেটিভ যা আমাদের বিশ্বাস করানো হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, যদি আপনার নিজের নামটাই একদিন ভোটার তালিকায় না থাকে, তাহলে আপনি কি এখনো বলবেন সবকিছু ঠিকঠাক চলছে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কিন্তু, কারণ এই লড়াইটা শুধু কিন্তু রাজনৈতিক নয়, এটা আপনার কণ্ঠস্বরের লড়াই, আপনার অধিকার বাঁচিয়ে রাখার লড়াই। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।